আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখছি সবাই ভালো আছো। তো আমরা আজকে হচ্ছে যে 2 নম্বর ধাপে আছি আমাদের যে কোর্সের শ্রেণীবিন্যাস অধ্যায়ের 2 নম্বর ধাপ হচ্ছে আমাদের এই নন কোয়াড্রেটার পার্টটা। তো আমরা প্রথম যারা ক্লাসগুলো করেছো তারা অবশ্যই বুঝতে পারতেছো যে আমরা প্রথম 2টা লেকচারের মাধ্যমে ধাপ 1 শেষ করেছি। ধাপ 1-এর মধ্যে ছিল হচ্ছে বৃত্তি। আমরা 3টা ভাগে বিভক্ত করছিলাম, শ্রেণীবিন্যাস অধ্যায়টাকে 3টা ভাগে বিভক্ত করছিলাম। একটা ছিল হচ্ছে বৃত্তি, আর একটা ছিল হচ্ছে নন কোয়াড্রেটার কর্ডারটা, আরেকটা ছিল হচ্ছে কর্ডার। এর মধ্যে আমরা প্রথম 2টা ক্লাসের ভিতরে আমরা বৃত্তিটা শেষ করছি। আর এখন আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে নন কোয়াড্রেটার। এরপরে নেক্সটে আমাদের 3 নম্বর ধাপ হচ্ছে কোয়াড্রেটার। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে নন কোয়াড্রেটারের উপর চেষ্টা করা হবে। এই 2টা পার্টের মাধ্যমে আমরা শেষ করবো ইনশাল্লাহ। পার্ট 1 এবং পার্ট 2 দুইটা দিয়ে আমরা নন কোয়াড্রেটার শেষ করে ফেলবো আশা রাখছি। তো আমরা একটু কোর্স সম্পর্কে প্রতি লেকচারের শুরুতে একটু বলে দেই, এই সিকোয়েন্স আকারে আজকেও একটু বলে দিচ্ছি। যারা আমাদের এই লেকচারটা একদম নতুন দেখতেছো বা আমাদের কোর্সের মধ্যে নতুন আসছো, এই লেকচারটা দেখতেছো, তাদের ক্ষেত্রে বলতেছি আমরা 2024 যারা বেস আছে তাদের উদ্দেশ্যে আমরা একটা কোর্স লঞ্চ করেছি, সেটা হচ্ছে ফাইনাল রিভিশন। এটা আমরা মূলত আমরা বায়োলজিকে বেস করে করতেছি। এরপরে আমরা ইনশাল্লাহ কেমিস্ট্রিও শুরু করার টার্গেট আছে। বায়োলজির মধ্যে আমরা শুরু করছি জুলজি দিয়ে, জুলজিটাকে 3টা সাইকেলে বিভক্ত করে আমরা শেষ করতেছি। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে সেটাকে ভালোভাবে তোমরা যেন ইন্টারমিডিয়েট যে বোর্ড পরীক্ষাটা সিকিউ যেন খুব ভালোভাবে করতে পারো, আমাদের মূল উদ্দেশ্যটা এটা। তো সিকিউর জন্য আমাদের যে পার্টগুলো দরকার, আর যেটা দরকার নেই সেটা বাদ, সেটা যদি আলাদা করে যদি কারোর একটা অধ্যায় একদম বেসিকই দুর্বল মনে হয়, সেটা আমাদেরকে মেসেঞ্জার গ্রুপে, তোমরা অ্যাড আছো সবাই, মেসেঞ্জার গ্রুপে আমাদেরকে জানাবে। ওই অধ্যায়ের আলোকে আমরা বেসিক ক্লাস আলাদাভাবে দিব। কিন্তু কোর্সের মধ্যে আমাদের মূলত উদ্দেশ্য বেসিকটা না, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সিকিউর জন্য যে পার্টগুলো ইম্পর্টেন্ট। যেমন আমি বৃত্তির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বৃত্তি আছে, 16-17টা বৃত্তি আছে, কিন্তু আমি কিন্তু সব বৃত্তির ডিটেলস পড়াই নাই, শুধু প্রতিসাম্যতা আর সিলুম পড়াইছি। এই প্রতিসাম্যতা সিলুম থেকেই সিকিউ আসবে। আর মাঝে মধ্যে একটু দেখা গেছে মানে আনফর্চুনেটলি চলে আসে সেটা ক্লিভেজ, বাট এতটা ইম্পর্টেন্ট না, ক্লিভেজ থেকে বেশি আসে হচ্ছে এমসিকিউ। তো আমরা অবশ্যই বুঝতে পারতেছি আমাদের কোর্সের মূল উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে সিকিউ। তো আমরা নন কোয়াড্রেটারের মধ্যে যে পার্টগুলো থেকে সিকিউ আসবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট, সিকিউর জন্য দেখা গেছে 5টা পার্ট ইম্পর্টেন্ট, কিন্তু 5টার মধ্যে যেটা একদম মাস্ট জানতে হবে সেটা বেশি ডিটেলস, যেটা একটু জানলেও হবে সেটা একটু হালকা করে, মানে এই জিনিসটা ধরতে পারলে তোমরা দেখা গেছে ইন্টারমিডিয়েট সোজা হয়ে যাবে, যে কোনটা ইম্পর্টেন্ট না, কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, কোনটা সিকিউ স্টাইলে পড়তে হবে কোনটা এমসিকিউ স্টাইলে পড়তে হবে। আমাদের কোর্সের মাধ্যমে এটাই তোমাদের শেখা, এটাই তোমাদের গাইডলাইন। আর পড়তে হবে কিন্তু তোমার নিজেরই। আমরা কিন্তু তোমাকে মুখস্থ করিয়ে দেবো, তোমাকে আমি পথ শিখিয়ে দেবো, যে তুমি যে রাস্তা যাবে এই রাস্তাটাকে একটা সোজা রাস্তা দেখাই দেবো, কিন্তু যেতে হবে কিন্তু তোমারই। তো আমরা যে পার্টগুলো বলবো সেগুলো সব বইয়ে আছে, কিন্তু বইয়ের পড়াটা দেখা গেছে যেভাবে আছে তুমি মনে রাখার জন্য, তুমি ভালোভাবে পরীক্ষার হলের ভিতরে আনসার করার জন্য যে একটা স্টাইল দরকার, সঠিক একটা স্টাইল, এই সিকোয়েন্স আকারে আনসারটা করতে গেলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম। ওই সিকোয়েন্সটাই আমরা দেখাই দেওয়ার মূল উদ্দেশ্যটা। তো আমরা ক্লাস শুরু করা যাক। তো নন কোয়াড্রেটার মধ্যে আমাদের যে নন কোয়াড্রেটার বলতে তোমরা অবশ্যই বুঝতেছো যারা বেসিক ক্লাস ভালোভাবে করছো, যে কোয়াড্রেটার যেটা আমার হচ্ছে মেরুদণ্ডী, মানে নন কোয়াড্রেটার মধ্যে মেরুদণ্ডী না, আর কোয়াড্রেটার মধ্যে মেরুদণ্ডীগুলো আসবে যেগুলা, আর নন কোয়াড্রেটার মধ্যে পরিফেরাঞ্জারি এগুলো আসবে। তো নন কোয়াড্রেটার মধ্যে 8টা, মানে মোট 9টা পার্টের 9টা যে পর্ব আছে, এর মধ্যে 8টা হচ্ছে নন কোয়াড্রেটার মধ্যে। এই নন কোয়াড্রেটার যে পর্বগুলো আছে একদম মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে এই পর্বগুলোর বৈশিষ্ট্য, মানে বৈশিষ্ট্য থেকে মূলত কোশ্চেনটা আসে, কিন্তু সবগুলোর বৈশিষ্ট্য আবার শিখতে হবে না ভালোভাবে, কিছু কিছু আছে এইগুলোই আসবে। তো এই পার্টটা থেকে বুট কোশ্চেনের মধ্যে যে সবচেয়ে বেশি পরিমাণে যে কোশ্চেনটা আসে, সেই কোশ্চেনটা হচ্ছে প্রথম অবস্থায়, মানে প্রথম যে কোশ্চেনটা, মানে এই পার্টটা থেকে সিকোয়েন্স আকার শেষ করতে গেলে প্রথম যে কোশ্চেনটাই তোমার পড়তে হবে বা বুঝতে হবে, সেটা হচ্ছে প্রথম একটা কোশ্চেন আসে নাম্বার 1 নাম্বার কোশ্চেন। আমি 1 নাম্বার কোশ্চেন না দিই, এটা স্টার মার্ক দিই এইভাবে। তোমাকে বলবে যে নন কোয়াড্রেটার মধ্যে যে পর্বগুলো আছে সেই পর্বগুলোকে পর্যায়ক্রমে লিখো এবং প্রত্যেকটি পর্বের আলোকে একটি একটি উদাহরণ দাও। এটা একবার আসছে বোর্ডে, তো এটা প্রায়ই মানে আবার আসতে পারে। তো অর্থাৎ তোমার নন কোয়াড্রেটার যে পর্বগুলো আছে তুমি সিকোয়েন্স আকারে তোমার মুখস্থ করতে হবে, মানে একটু লিখতে হবে। এটা আসলে এত কঠিন কিছু না আশা রাখছি, কারণ 9-10-এও তোমরা এই পর্বগুলো মুখস্থ করে এসেছো। তো প্রথম কোশ্চেনটা যদি এরকম আসে যে নন কোয়াড্রেটার পর্বগুলো পর্যায়ক্রমে একটি উদাহরণ সহ, দেখা গেছে যে একটি যারা আবার দুইটিও চলে আসতে পারে, তুমি একটি আবার তো শিখো, একটি উদাহরণ সহ লিখো, এই কোশ্চেনটা আসে।
তখন এটা মানে কোশ্চেনটা যে আসে সেই জিনিসটা একটু জেনে রাখো, বাট এই মুখস্থটা একটু ভালোভাবে করে নিবে। এটা মুখস্থ করা তেমন আশা করি না কঠিন হবে। যেমন তুমি 1 নম্বর সুন্দর করে লিখে দেবে পরিফেরা উদাহরণটা, এরপর যেমন তুমি লিখবা নিডারিয়া, তারপর 3 নম্বর লিখবা হচ্ছে প্লাটি হেলমিনথেস, এরপরে তুমি লিখবা হচ্ছে 4 নম্বর নেমাটোডা মলাস্কা, এনেরিডা, আর্থ্রোপোডা, আর হচ্ছে যেমন লাস্ট হচ্ছে একাইনোডার্মাটা। তো সবগুলোর আলোকে একটা একটা করে উদাহরণ লিখতে হবে। তো কোশ্চেনটা হচ্ছে যে লিখে আছে যে নন কর্ডাটার পর্বগুলো তুমি পর্যায়ক্রমে একটি উদাহরণসহ লিখো। তুমি এরকম কিন্তু লিখলে হবে না যে হচ্ছে নেমাটোডা, যেমন তুমি প্রথম লিখলা নিডারিয়া, তারপর লিখলা পরিফেরা, তারপরে লিখলা পার্টিল, এভাবে লিখলে কিন্তু এই আনসার হবে না। তুমি পর্বগুলো লিখতে হবে এবং পর্যায়ক্রমে লিখতে হবে অনুন্নত থেকে উন্নতর দিকে। অর্থাৎ তুমি অনুন্নত থেকে আস্তে আস্তে উন্নতির দিকে যাইবা। যে এইভাবেই কিন্তু শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। সবচেয়ে যেটা একদম মানে একদম একদম লেস উন্নত প্রাণী, এটাকে ফার্স্টে দেওয়া হয়েছে। তারপর আস্তে 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 যাইতে যাইতে কর্ডাটা পর্যন্ত গেছে। কর্ডাটার পরে এরপরে কিন্তু প্রথম মাছ জাতীয়গুলো আলোচনা করছে। এরপরে কিন্তু আস্তে আস্তে যাইতে যাইতে একদম লাস্ট পর্যায়ে গিয়ে মেমিলিয়া আলোচনা করছে। আর মেমিলিয়া হচ্ছে আমরা হচ্ছে সবচেয়ে উন্নত প্রাণী। তাহলে তুমি যদি এটা সিকোয়েন্সটাকে উল্টাপাল্টা করো তাহলে কিন্তু আনসারটা হবে না। তোমাকে বলা আছে যে পর্যায়ক্রমে লিখতে হবে। পর্যায়ক্রমে লিখলা পরিফেরা, নিডারিয়া, প্লাটি হেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা। তাহলে অবশ্যই তুমি যেহেতু এই অধ্যায়টার এমসিকিউর জন্য তো উদাহরণগুলো অবশ্যই মানে 2-3টা উদাহরণ যেগুলো দরকার একটু একটু জানবা। তো এইগুলো থেকে তো একটা একটা লিখবা। যেমন পরিফেরা থেকে তুমি সাইফা লিখবা, তারপর নিডারিয়া বললে হাইড্রা, এগুলো বেশি কঠিন জিনিস না। প্লাটি হেলমিনথেস বললে যেমন উদাহরণটা আসে সবচেয়ে বেশি হচ্ছে টিনিয়া সোলিয়াম, এটা লিখবা। এটা লিখলে বেশি ভালো, কারণ তুমি এই জায়গার মধ্যে উদাহরণ দেখে গেছে 4-5টায় আসে, তুমি একটা লিখলেই হয়। কিন্তু এটা লিখলে একটা ফজিলত কি, এটা লিখলে দেখেছি এটা এমসিকিউতে বেশি আসে। তোমাকে বলবে যে টিনিয়া সোলিয়াম কোন পর্বের প্রাণী, তুমি রিটেনের জন্য মুখস্থ হয়ে যাচ্ছে, আবার পাশাপাশি তোমার এমসিকিউর জন্য কিন্তু মোটামুটি একটা ধারণা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে শুকুরের ফিতাকৃমি, এটার মানে মূলত হচ্ছে শুকুরের ফিতাকৃমি। তারপর তুমি যদি নেমাটোডাতে যাও, নেমাটোডার যে এটা হচ্ছে অ্যাসকারিস হচ্ছে লুমব্রিকোয়েটস, এটা হচ্ছে নেমাটোডার থেকে যেটা লিখবা এটা হচ্ছে লুমব্রিকোয়েটস। এবার মলাস্কার মধ্যে যেটা শামুক জাতীয়, মলাস্কা মানে আসলেই দেখবা যে তুমি শামুক জাতীয়গুলো পাবা। যেমন হচ্ছে পিলা গ্লোবোসা, এটা হচ্ছে আপেল শামুক, এটা একটা হচ্ছে মলাস্কা। এরপরে অ্যানিলিডার মধ্যে একটা হচ্ছে যেমন কেঁচু। কেঁচুটা কিন্তু অ্যানিলিডার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। এটা থেকে অ্যানিলিডা বলতে পারে তোমাকে কেঁচু কোন পর্বের প্রাণী, অথবা কেঁচুর যে বৈজ্ঞানিক নামটা সেটাও বলতে পারে। মেটাফায়ার হচ্ছে প্রশ্ন নাইম ফ্যানরা ইয়া করে দিই। আচ্ছা, হচ্ছে মলাস্কা, অ্যানিলিডা, তারপরে হচ্ছে যে অ্যানিলিডার মধ্যে যেটা কেঁচুটা সবচেয়ে বেশি আসে। কেঁচু কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন ভাই এই জায়গা থেকে কিন্তু আমি একটু এমসিকিউটা একটু স্টাইল বলে দিচ্ছি। বলবে তোমাকে কেঁচু কোন পর্বের প্রাণী, অ্যানিলিডা। আবার এরকম বলতে পারে অ্যানিলিডার বৈজ্ঞানিক মানে কেঁচুর বৈজ্ঞানিক নামটা দিবে, যে এই যে বৈজ্ঞানিক নামটা হচ্ছে মেটাফায়ার পোস্তুমা, এটা কোন পর্বের প্রাণী, অ্যানিলিডা। আবার এরকম বলতে পারে কেঁচুর বৈজ্ঞানিক নাম নিচের কোনটি। 3টা এমসিকিউ এই জায়গাতে আসতে পারে। তো এই কারণে তুমি অ্যানিলিডার যে উদাহরণটা লেখার সময় তুমি কেঁচুরা লেখাটাই সবচেয়ে বেশি ভালো হবে। অর্থাৎ তুমি লিখবা হচ্ছে, এটা খুবই বেশি আসে কিন্তু মেটাফায়ার পোস্তুমা। ওকে, আর আর্থ্রোপোডা তো অবশ্যই জানবা, মৌমাছিটা লিখে দিবা। মৌমাছির যেটা বৈজ্ঞানিক নাম হচ্ছে এপিস ইন্ডিকা। আর একাইনোডার্মাটার মধ্যে একটা সমুদ্র তারা, এটা লিখবা হচ্ছে অ্যাস্টেরিয়া রুবেন্স, এটা হচ্ছে সমুদ্র তারা। তো আশা রাখছি যে তোমরা যারা ক্লাসটা করতেছো মোটামুটি আমরা নন কোয়ার্টারটা যে পর্বটা শুরু মানে নন কোয়ার্টারটার যে সেকেন্ড যে পার্টটা, এটা শুরুর সময় আমি প্রথম যে কোশ্চেনটা বলছি এটা সিকোয়েন্স আকারে কিন্তু কোশ্চেনগুলো পড়াচ্ছি। যে প্রথম কোশ্চেনটা আসবে বেশিরভাগ ক্ষেত্রে এরকম মোটামুটি আসে যে নন কোয়ার্টারটা পর্বের প্রাণীগুলো মানে যে পর্বগুলো আছে সিকোয়েন্স আকারে লিখো, অর্থাৎ পর্যায়ক্রমে লিখো এবং প্রত্যেকটির একটি একটি করে উদাহরণ লিখো।
তখন তুমি এটাকে লিখবা যে নন কর্ডাটা পর্বের প্রাণীগুলো 9টি পর্বের মধ্যে 8টি পর্ব হচ্ছে নন কর্ডাটা পর্বের প্রাণী, এবং নিচে 8টি পর্বকে সিকোয়েন্স আকারে মানে পর্যায়ক্রমে লেখা হলো এবং একটি উদাহরণ সহ পর্যায়ক্রমে লেখা হলো। তখন তুমি এই পর্যায়ক্রমে লিখবা, একটা উদাহরণ লিখবা তোমার কাছে যেটা সবচেয়ে কমফোর্টেবল ফিল করো, যে আমি এই উদাহরণটাই ভাই আমার জন্য ভালো লাগে। আমি এখানের মধ্যে প্রথম অবস্থায় মানে সাইফা, তারপর হাইড্রা, তারপর টিনেস এগুলো দিয়েছি, তোমার যে উদাহরণগুলো লিখতে হবে এরকম না। এগুলো লিখলে একটা সুবিধা আছে, সেই সুবিধা হচ্ছে যখন এইগুলা থেকে যখন একটা এমসিকিউ আসবে তখন এইটা আসার সম্ভাবনা এটাই বেশি থাকে। তাহলে তোমার রিটেনও পড়া হয়ে যাচ্ছে, এমসিকিউটা পড়া হয়ে যাচ্ছে, মানে এমসিকিউর জন্য এই উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট, যার কারণে আমি উদাহরণটা এটাই আনছি। তারপর নিডারিয়ার জন্য হাইড্রাটা, প্লাটি হেলমিনথেসের জন্য হচ্ছে টিনিয়া সুলেম, এটা হচ্ছে শুকুরের ফিতাকৃমি। প্লাটি হেলমিনথেসের কিন্তু একটা অপর নাম কিন্তু ফিতাকৃমি, তো এটা হচ্ছে শুকুরের ফিতাকৃমি। তাহলে আসতেই পারে শুকুরের ফিতাকৃমি কোন পর্বের প্রাণী, প্লাটি হেলমিনথেস, অথবা শুকুরের ফিতাকৃমির বৈজ্ঞানিক নাম কি, এটা হচ্ছে টিনিয়া সুলেম। তারপর হচ্ছে যে এই নেমাটোডার মধ্যে হচ্ছে যে এসকারিস লুমব্রিকয়েডস, তারপর হচ্ছে মলাস্কা, পিলা গ্লোবুসা, তারপর অ্যানিলিডা হচ্ছে মেটাফায়ার পোস্তুমা, তারপর হচ্ছে আর্থোপোডা এপিসিন্ডিকা, একাইনোডার্মাটা হচ্ছে অ্যাস্টেরিয়া রুবেন্স, সমুদ্র তারা। ওকে, আশা রাখছি যে বুঝতে পারছো যে প্রথম কোনটা আসতে পারে নন কর্ডারা পর্বের প্রাণীদের হচ্ছে যে পর্বগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে লিখো, এবং হচ্ছে যে একটি করে উদাহরণ লিখো, এটা আসবে। তাহলে এটা ভালোভাবে পড়ে নিবা একটু মোটামুটি। তারপরে আমরা যাই হচ্ছে এখন পর্বগুলো, যে পর্বগুলোর মধ্যে কিন্তু আসে যে তোমার যে কথাটা আসবে যে প্রথম বৈশিষ্ট্যগুলো। এখন তোমাকে কিন্তু বৈশিষ্ট্যগুলো কিন্তু টিচাররা একদম তোমাকে মানে একদম সোজা পানির মতো করে দিবে না, একটু ঘুরিয়ে পিছিয়ে দিবে। বা কীরকম ঘুরিয়ে পিছিয়ে দিবে, যে পর্ব কিন্তু মোটামুটি 8টা আছে, সবগুলো তো আসবে না বা সবগুলো আসার সম্ভাবনা কম, আসবে তোমার মানে 3-4টা একটু বেশি ইম্পর্টেন্ট এগুলো আসবে। তো তোমাকে এরকমও দিতে পারে যে ডিরেক্ট একটা পর্বের উদাহরণ দেওয়া থাকবে, বলবো ওই প্রাণীটা যে পর্বের ওই পর্বের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। আবার বলতে পারে যে ধরো একটা পর্বের প্রাণী দিল আর একটা পর্বের প্রাণী দিল, দিয়ে বললো ওই দুইটা পর্বের প্রাণী যে মানে ওই দুইটা প্রাণী মানে উপরের চিত্রের যে দুইটা প্রাণী আছে এই দুইটা প্রাণী যে পর্বের ওই পর্বের তুলনামূলক আলোচনা করো। তখন তোমার এটাতে বোঝাচ্ছে কিন্তু দুইটা পর্বের বৈশিষ্ট্য লিখতে। এরপর তোমাকে অনেক সময় বলবে যে মনে করো এই পর্ব থেকে ওই পর্ব বেশি উন্নত। ধরো তোমাকে যেমন আমি তোমাকে একটু আগে বললাম পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এই সিকোয়েন্স আকারে যত তুমি মানে উপরের দিকে যাবা তত কিন্তু উন্নত, অর্থাৎ পরিফেরার চাইতে নিডারিয়া বেশি উন্নত, নিডারিয়ার চাইতে প্লাটিহেলমিনথেস বেশি উন্নত। তাহলে তোমাকে কিন্তু বলতেই পারে, ধরো একটা উদাহরণ দিল মলাস্কার আর একটা উদাহরণ দিল আর্থ্রোপোডার। তখন তোমাকে বললো যে উপরে একটা চিত্র দিল মলাস্কা পর্বের কোনো একটা প্রাণীর, ধরো শামুকের যে কোনো একটা দিল, তারপর আরেকটা দিল ধরো মৌমাছি বা কোনো একটা মানে আর্থ্রোপোডার। তোমরা উপরে দুইটা চিত্র যে পর্বের প্রাণী এদের মধ্যে কোনটি বেশি উন্নত ব্যাখ্যা করো। তখন অবশ্যই মলাস্কা থেকে আর্থ্রোপোডাটা বেশি উন্নত হবে। তখন আসলে আলটিমেটলি তুমি কিন্তু আলাদা কিছু আনতে হবে না, মলাস্কার বৈশিষ্ট্যগুলো লিখবা, তারপর আর্থ্রোপোডার বৈশিষ্ট্য, আর নিচে লাস্টে লিখে দিবা যে বৈশিষ্ট্য আলোকে দেখা যাচ্ছে যে মলাস্কার বৈশিষ্ট্য থেকে আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলো বেশি উন্নত, শেষ। এইটাই, আলাদা কিছু না। তাহলে বোঝা গেল যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলোকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে দিবে কোশ্চেনগুলো। তাহলে তুমি তুমি যখন পড়তে যাবা তখন কিন্তু বৈশিষ্ট্যগুলো ভালোভাবে মুখস্থ করবা, বুঝে পড়ার পরে এরপরে যখন তুমি বুট কোশ্চেনটা সলভিং করতে যাবা বা এই টেস্ট পেপার সলভিং করতে যাবা তখন দেখবে যে এগুলাকে একটু ঘুরিয়ে পিছিয়ে দিতেছে, মানে এগুলাকে এইভাবে দিবে, পার্থক্য করো, এই করো সেই করো, এইভাবে দিবে। আবার কিছু কিছু ক্ষেত্রে সরাসরি বলে দিবে বৈশিষ্ট্য লিখো। তাহলে আমরা প্রথম অবস্থায় যে পর্বগুলো আছে এইগুলো একটু দেখি কোন কোন পর্ব। যেমন তোমাকে একটু আগে আমি বললাম সিকোয়েন্স আকারে লেখার সময় যে প্রথমটাই হচ্ছে পরিফেরা। আমি কিন্তু এখন মানে দেখবো কোনগুলো আমরা পড়বো, কোনগুলো পড়ার দরকার নাই ততটা। 2 নম্বরে হচ্ছে যেমন নিডারিয়া, 3 নম্বরে হচ্ছে প্লাটিহেলমিনথেস, 4 নম্বর হচ্ছে নেমাটোডা, মলাস্কা, এরপর হচ্ছে অ্যানিলিডা, ছয় নম্বর, তারপর 7 নম্বর হচ্ছে আর্থ্রোপোডার পরে হচ্ছে যে একাইনোডার্মাটা। তো 3, 4, 5, 6, 7, 8 নম্বর হচ্ছে একাইনোডার্মাটা।
আচ্ছা, আমরা দেখি যে আমাদের কোনগুলা বেশি ইম্পর্টেন্ট। আমি যখন আলোচনা করব এখন বৈশিষ্ট্যগুলা, আমি সর্বপ্রথম আলোচনা করব সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, তারপরে আলোচনা করব এরপরে ইম্পর্টেন্ট যেটা, এরপরে মানে আমি ইম্পর্টেন্ট অনুযায়ী সিকোয়েন্স আকারে আলোচনা করবো। কিন্তু প্রথম অবস্থায় তো কিন্তু তুমি জেনে গেছো সিকোয়েন্সটা কী হবে, এটা হচ্ছে ওই কোশ্চেনটার জন্য, এর আগে যে কোশ্চেনটা সলভিং করছি ওইটার জন্য তোমার এই সিকোয়েন্সটা জানতে হবে। তো সিকোয়েন্সটা জানার সময় তোমার কিন্তু সবচেয়ে বেশি যদি মানে আমার কাছে মানে কোশ্চেন অ্যানালাইসিস করো আর যেটাই করো, সবচেয়ে ইম্পর্টেন্ট পর্বটা হচ্ছে সেটা হচ্ছে আর্তপোড়া। এই আর্তপোড়া থেকে কোশ্চেনটা একটু বেশি আসে, তুমি আর্তপোড়াগুলো একদম খুব ভালোভাবে পড়তে হবে। তারপরে তুমি যদি মলাস্কা আমি পড়াবো, মানে আমি যে যে জিনিসগুলো পড়াবো, পরিফেরা, এরপরে একাইনোডার্মাটা, নেমাটোডা, তাহলে কয়টা গেল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই পাঁচটাকে আমি পড়াবো। ভাই এইগুলা কি আসবে না? এইগুলো মাঝে মধ্যে আসে, কিন্তু তোমাকে এইগুলা সবচেয়ে ভালোভাবে মনে রাখতে হবে। যেগুলা আমি পাঁচটা প্রথম আলোচনা করব এইগুলা, কিন্তু তুমি যদি এই পাঁচটা ভালোভাবে বুঝে পড়ো, ভালোভাবে পড়ো, দেখবে যে ওইগুলো ওই সিকোয়েন্স অনুসারে অটোমেটিক দেখবে আসবে। বৈশিষ্ট্যগুলো বেশি মানে আহামরি কিছু না, দেখবে তুমি রিডিং যে দিছো ওইটা আলোকে আসবে। এগুলো হচ্ছে বিপদ এড়ানোর জন্য যদি লাগে আমি একদম লেকচারের একদম শেষ মুহূর্তে গিয়ে এগুলা একটু সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিব। কিন্তু এইগুলো আমি একদম প্রত্যেকটি বৈশিষ্ট্য আলাদা আলাদা করে পড়াবো, মানে একদম লিখে লিখে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো চেষ্টা করব। এটা হচ্ছে যে প্রথমটাই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আর্তপোড়া, তারপরে হচ্ছে মলাস্কা, এরপরে আমরা পড়বো পরিফেরা, তারপরে একাইনোডার্মাটা, এরপরে হচ্ছে এই নেমাটোডা। ওকে, তাহলে শুরু করা যাক। আমরা শুরু করি হচ্ছে আর্তপোড়া দিয়ে। এখন ভাইয়া কোশ্চেনটা কীরকমভাবে আসবে এটার একটা ধারণা প্রথম দেই, তারপরে আমি আর্তপোড়ার মধ্যে আলোচনাতে যাচ্ছি। কোশ্চেনটা আসবে হচ্ছে, দেখবে যে তুমি যখন বইটা পড়ো, বইটা পড়ার সময় দেখবে প্রত্যেকটি অধ্যায়ের কিন্তু মানে যে প্রত্যেকটি পর্বের আলোচনার আগে কিছু স্বভাব নিয়ে কথা আছে, স্বভাব ও পরিচিতি এরকম কিছু একটা। তো উদ্দীপকের মধ্যে তোমাকে যখন উদ্দীপকটা দিবে দুই রকমভাবে দিতে পারে। একটা উদ্দীপক ডিরেক্ট চিত্র দিয়ে দিবে, তখন কোনো কথাবার্তা নাই, ডিরেক্ট চিত্র দেখে তোমার বুঝতে হবে এটা কোন পর্বের প্রাণী। ওই বইয়ের যে চিত্রগুলো এটা হুবহু নিয়ে করে দেবে। একটা দেখবা যে একটা চিংড়ি মাছের চিত্র দিয়ে দিবে, আর একটা দেখবা যে কোনো একটা শামুকের চিত্র দিয়ে দিবে, একটা একটা স্পঞ্জের চিত্র দিয়ে দেবে। এরকমভাবে চিত্র দেখে তুমি বুঝে ফেলতো এটা হচ্ছে এক নম্বর। এটার জন্য তোমার চিত্রগুলো দেখতে হবে। দুই নাম্বারটাই কীরকম আসতে হবে, উপরে একটা কাহিনী তুলে ধরবে, মানে একটা এই কাহিনীটা ওই যে তুমি স্বভাব ও বাসস্থান, একটা দেখবা যে প্রত্যেকটি পর্বের শুরুতে স্বভাব বাসস্থান নিয়ে কিছু কথা আছে, ওই জিনিসগুলো একটু রিডিং দিবা। এই পাঁচটার যে পাঁচটাগুলো মানে বেশি ইম্পর্টেন্ট, এই পাঁচটার উপরে রিডিংগুলো দিলে, যেমন তোমাকে একটা উদাহরণস্বরূপ যদি বলি, দেখবো তোমাকে একটা উদ্দীপকের মধ্যে বলবে যে এই পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সবচেয়ে বেশি যে প্রাণী যে পর্বটা থাকে সেই পর্ব নিয়ে একজন শিক্ষক একজন ছাত্রীকে বোঝাচ্ছে, এরকম বিভিন্ন তুমি স্বভাব ও বাসস্থানের মধ্যে কিন্তু একটা কথা আছে যে আমাদের যে 8-9টা পর্ব আছে সবচেয়ে সর্ববৃহৎ বা সবচেয়ে সদস্য সংখ্যা বিশিষ্ট পর্বটা কিন্তু আর্তপোড়া। তখন তুমি কিন্তু ওই জায়গার মধ্যে মানে সবচেয়ে বেশি সদস্য বিশিষ্ট কথাটা দিয়ে কিন্তু তুমি বুঝে গেছো যে এটা আর্তপোড়া পর্বের প্রাণী। এরপরে তোমাকে যেমন আরেকটা উদাহরণ ধরো, আরেকটা কোনো একটা উদ্দীপকের মধ্যে এরকম বললো যে দ্বিতীয় বৃহত্তম পর্বের প্রাণী নিয়ে একজন শিক্ষক ক্লাসের মধ্যে আলোচনা করতেছিল এরকম, তখন তোমাকে উদ্দীপকে বলবে যে উপরের শিক্ষক মানে উদ্দীপকের শিক্ষক যেই পর্বটি নিয়ে আলোচনা করেছে সেই পর্বের বৈশিষ্ট্য উল্লেখ করো। তোমাকে কিন্তু সরাসরি মানে পর্বটা কিন্তু সরাসরি উল্লেখ করা থাকবে না, তোমাকে একটা ইঙ্কিত দিব উপরের মধ্যে। এই ইঙ্কিতটা কিন্তু আসমান তেনে দিবে না, এই ইঙ্কিতটা কিন্তু তোমারই বইয়ের স্বভাব ও বাসস্থানের মধ্যে কথা আছে। তাহলে স্বভাব ও বাসস্থানটা তোমার কোন কাজে লাগবে বোঝা গেছে তো, সেই স্বভাব ও বাসস্থানটা রিডিং দিয়ে রাখবা। রিডিংও দেওয়া লাগবে না ততটা বেশি, একটু দেখলে দেখা গেছে তুমি যে বৈশিষ্ট্য বলবে অটোমেটিক বুঝবা যে এটা কোন পর্বকে মানে ইন্ডিকেট করছে। যেমন দেখা গেছে তোমাকে বললো যে এমন একটা পর্ব আছে যে পর্বটার মধ্যে পানি সংবহন তন্ত্র আছে, অথবা এই পর্বের সব প্রাণীগুলোই সামুদ্রিক, এ পর্বের প্রাণীগুলোকে সমুদ্র ছাড়া আর কোথাও তুমি পাবা না নিশ্চিত। তাহলে ওই পর্বটা বললেই কিন্তু তুমি বুঝে যাবা যে এটা কিন্তু একাইনোডার্মাটাকে বোঝাচ্ছে, কারণ একাইনোডার্মাটার দুইটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে একটা পানি সংবহন তন্ত্র থাকবে, আর এই পর্বের প্রাণী হচ্ছে যত সদস্য আছে ওই পর্বের মধ্যে সব সদস্যই হচ্ছে এই সামুদ্রিক। তাহলে তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে, উদ্দীপকটা ধরাটা কিন্তু সম্পূর্ণ তোমার নিজের উপর। তুমি যদি বইটার রিডিংটা স্বভাব বাসস্থানগুলো একটু পড়ো উদ্দীপকটা ধরতে পারবা। আর আমি তোমাকে যে পড়াবো এখন পড়ানোর সময় কিন্তু আমি ডিরেক্ট পর্বের নাম লিখবো, তারপরে কিন্তু আমরা বৈশিষ্ট্য আলোচনা করবো, কিন্তু উদ্দীপকটার মধ্যে কিন্তু ডিরেক্ট বৈশিষ্ট্য ধরতে হবে না। এটার জন্য ভাইয়া কী করতে হবে, এটার জন্য তুমি একটু প্রশ্ন সলভিং করতে হবে। প্রশ্ন সলভিং বলতে বুট কোশ্চেনগুলো একটু সলভিং করবা, উপরে জিনিসটা বুঝবা, তারপরে দেখবা বুঝে মানে যে পর্বটাকে ধরতে পারো কিনা, ধরতে পারলে এরপর তুমি যখন দরে মানে ধরতে পারছো যে এটা আর্তপোড়া, তখন তো তুমি নিজে বুঝবা যে ও আচ্ছা আর্তপোড়া তো ভাইয়া পড়াইছে। এটাকে আর ওই জায়গার মধ্যে গাইডে গিয়ে মুখস্থ করার কিছু না, শুধু গাইডের মধ্যে তুমি উদ্দীপকটাকে বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট।
কিন্তু উদ্দীপকটা মুখস্থ করে একদম সব মুখস্থ করবা বই থেকে। ওকে, তাহলে শুরু করতেছি। আমরা হচ্ছে প্রথম যে পর্বটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আত্মপদ। এখন বৈশিষ্ট্যগুলো মনে রাখতে চাইলে দেখা গেছে তুমি হুট করে একটা বৈশিষ্ট্য আসলো, এটার এই জিনিস ওইটা ওই, তুমি যদি উল্টাপাল্টা করে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে চেষ্টা করো, তখন পরীক্ষার হলে গিয়ে দেখবে যে 2-4টা বৈশিষ্ট্য লেখার পরে বা 2টা বৈশিষ্ট্য লেখার পরে আর মনে আসতেছে না। যে মাথার ভিতরে তুমি যদি মানে একদম এব্রুথেব্রুভাবে যে মাথার মধ্যে জিনিসগুলো নেও, তাহলে মনে থাকবে। তুমি প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য লেখার সময় একটা সিকোয়েন্স আকারে লিখবা। আমি আজকে এই সিকোয়েন্সটাই দেখাই দিব, মুখস্থ বা মনে রাখবা কিন্তু তুমি নিজেই। কিন্তু আমার এই সিকোয়েন্সটা তুমি ফলো করলে মোটামুটি যে কোনো একটা বৈশিষ্ট্য, যে কোনো একটা যদি পর্ব চলে আসে, তুমি মনে থাকুক আর নাই থাকুক, তুমি কিন্তু অত্যন্ত 5টার মতো বৈশিষ্ট্য লিখতেই পারবা একদম ইজিলি। আর এতদিন তো অবশ্যই ইন্টারমিডিয়েট ভালোভাবে পড়েছো। তো আমরা প্রথম যাই হচ্ছে আত্মপদার মধ্যে। দেখো, তোমরা যারা এখন মানে তোমরা অলরেডি এখন একদম ফাইনাল ইয়ারে, অর্থাৎ মানে একদম শেষ মুহূর্তে আসো, তোমরা অবশ্যই বৃত্তিগুলো ভালোভাবে পড়েছো। তো আমি আত্মপদা বলো আর সবগুলা মানে যে সিকোয়েন্সটা কিন্তু খেয়াল রাখবা, এই সিকোয়েন্সটার মধ্যে এই সিকোয়েন্সটা আলোকে তুমি যখন পরীক্ষা খাতায় লিখবা, এই সিকোয়েন্স আলোকে লিখবা। এখন তোমাকে বলা হলো যে আত্মপদা পর্বের বৈশিষ্ট্য লিখো। যদি উদ্দীপকে সরাসরি আত্মপদা বলা থাকবে না, বলা থাকবে একটা ইঙ্গিত দেওয়া থাকবে, তুমি আত্মপদা ধরতে হবে। তখন তুমি লেখার সময় লিখবা যে উপরের উদ্দীপকের যে প্রাণীটির কথা বলা হয়েছে সেই প্রাণীটি হচ্ছে আত্মপদা পর্বের প্রাণী। নিচে আত্মপদা পর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। লিখে তুমি 1 নম্বর যে বৈশিষ্ট্যটা লিখবা, বইয়ের মধ্যে অনেকভাবে দেওয়া আছে, কিন্তু তুমি বইয়ের ওইভাবে যাওয়ার দরকার নাই। তুমি ধরো 1 নম্বর বৈশিষ্ট্যটা লিখলা, লিখে তুমি প্রতিসাম্যতা নিয়ে কথা বলবা। কারণ তোমাকে কিন্তু আমি প্রতিসাম্যতা খুব ভালোভাবে পড়াইছি, ঠিক না? প্রতিসাম্যতা তোমরা ভালোভাবে পড়ছো আশা রাখছি। যে তাহলে আত্মপদা পর্বের প্রাণী, আমি যেটা লিখতেছি এটা কিন্তু পরীক্ষা খাতায় লিখবা না, আমি তোমাকে লিখতেছি প্রথম বৈশিষ্ট্যটা লিখবা হচ্ছে প্রতিসাম্যতা নিয়ে। প্রতিসাম্যতা এটা লিখবা না, এরপরে যে কথাটা লিখবো সেটা লিখবো। তাহলে আত্মপদা পর্বের প্রাণী, তুমি তো তখন এই যে মধ্যে 1 নম্বর লিখে, এটা কিন্তু তুমি লিখবা না, এটা আমি তোমাকে বোঝানোর জন্য লিখতেছি। 1 নম্বর লিখবা যে আত্মপদা পর্বের প্রাণীগুলো হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, অর্থাৎ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। চলে গেল একটা বৈশিষ্ট্য। তারপর 2 নম্বর, তাহলে সিকোয়েন্সের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা লিখবা হচ্ছে প্রতিসাম্যতা নিয়ে, নাম্বার গেল। তারপরে হচ্ছে এরপরে যে বৈশিষ্ট্যটা লিখবা সেটা হচ্ছে সিলুম নিয়ে, অর্থাৎ আত্মপদার সিলুম কি, এই 2 নম্বর বৈশিষ্ট্য সিলুম নিয়ে কথা বললাম। আমি যখন সিলুম নিয়ে পড়াইছিলাম তখন অবশ্যই তোমরা যারা পড়ছো তারা জানো যে সিলুম কি জিনিস, সিলুম কার কার ক্ষেত্রে থাকে। সিলুম থাকতে হলে অবশ্যই ত্রিস্তরী প্রাণী হইতে হবে। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এরা সবগুলো হচ্ছে অ্যাসিলুমেট, অর্থাৎ তাদের কোনো সিলুম থাকে না। আর প্লাটিহেলমিনথেসের পরে নেমাটোডা, এটা হচ্ছে সিলুম, মানে এটা না সিলুমেট না অ্যাসিলুমেট, মানে এটা মিডল পয়েন্ট আছে, এটা হচ্ছে অপকৃত সিলুমেট। কিছু কিছু ক্ষেত্রে তাদের পেরিটোনিয়াম পর্দাটা থাকে, কিছু কিছু থাকে না। এই কারণে এটাকে মানে মাঝখানে আর কি, সিলুমেটও না আবার অ্যাসিলুমেটও না, এটা হচ্ছে সিডু সিলুমেট। এরপরে থেকে যতগুলো পর্ব আছে সবগুলো হচ্ছে সিলুমেট প্রাণী, মানে ইউসিলুমেট প্রাণী। তাহলে অর্থাৎ তাহলে এটা কি পরবর্তীতে পড়ছে না, মানে অর্থাৎ নেমাটোডার একদম পরে, তাহলে এটা কি হবে ইউসিলুমেট প্রাণী, অর্থাৎ এসব প্রাণী ইউসিলুমেট। তাহলে 2টা বৈশিষ্ট্য হয়ে গেল না? তো এরপরে যদি আরেকটু কথা লিখতে পারো, যেমন আরেকটা বৈশিষ্ট্য আছে, যেমন সিলুম সংক্ষিপ্ত ও অধিকাংশ দেহগহ্বর রক্ত, অর্থাৎ সিলুমটা, এই যে সিলুমেট এবং হচ্ছে এই সিলুমটা হচ্ছে সংক্ষিপ্ত, এই কথাটা লিখলে হয়ে যায়, এতটুকু লিখলে হয়ে যাবে। তারপর হচ্ছে সিলুম সংক্ষিপ্ত এবং অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে এই রক্তপূর্ণ হিমোসিল থাকে, রক্তপূর্ণ যে মানে যে এই যে সিলুমটা থাকবে এটার মধ্যে মানে মুক্তভাবে রক্তগুলো উপস্থিত থাকে আর কি, এই কথাটা এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে 3 নাম্বার, তুমি যখন যাবা তাহলে প্রথম নাম্বার কিন্তু যে কোনো একটা পর্বের বৈশিষ্ট্য লিখতে গেলে তুমি প্রথম প্রতিসাম্যতা নিয়ে কথা বলবা, তারপর 2 নাম্বার তুমি সিলুম নিয়ে বলবা, এরপরে যাবা হচ্ছে তার যে গঠন, যে সংগঠন কর্মযাত্রাটা, সংগঠন কর্মযাত্রা একটা ভিত্তি দেখবা যে তোমার এই সংগঠন কর্মযাত্রার মধ্যে কিছু আছে শুধু কোষ, কিছু আছে কোষ টিস্যু, আর কিছু আছে টিস্যু অঙ্গ, আর কিছু আছে অঙ্গতন্ত্র। ওই পর্বগুলোর মধ্যে যে আত্মপূরাটা আছে সেই আত্মপূরা হচ্ছে তন্ত্র সংগঠন মাত্রা, অর্থাৎ এসব প্রাণী হচ্ছে এসব প্রাণী অঙ্গতন্ত্র মাত্রার
গঠন বিশিষ্ট, অর্থাৎ তাদের প্রথম থাকে টিস্যুগুলা মিলে হয়, প্রথম থাকে কোষগুলা মিলে হয় টিস্যুগুলো মিলে হয় অঙ্গগুলো মিলে হয় তন্ত্র, এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে। অর্থাৎ তাহলে 3 নম্বরে যেটা বলবা সেটা হচ্ছে অঙ্গতন্ত্র নিয়ে, তারপরে যাবা হচ্ছে যেমন ক্লিভেজ, তারপর 4 নম্বর যে পর্ব, মানে 4 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করবা সেটা হচ্ছে মানে যে বৈশিষ্ট্যটা লিখবা সেটা হচ্ছে ক্লিভেজ কী ধরনের, এটার ক্ষেত্রে ক্লিভেজ অবশ্যই আশা রাখছি যে ক্লিভেজ জিনিসটা কি এটা বুঝো, বা যদি এরপরও না বুঝো এটা আমাকে কোশ্চেন করবা মেসেঞ্জার গ্রুপের ভিতরে যে ক্লিভেজ জিনিসটা বুঝি না। এই ক্লিভেজের মধ্যে অনেকগুলো টাইপের আছে, ওরিও ক্লিভেজ আছে, সরপিল ক্লিভেজ আছে, এরকম অনেকগুলো। আর আর্থ্রোপোডার ক্ষেত্রে হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা হচ্ছে ওরিও ক্লিভেজ, আর্থ্রোপোডা পর্বের প্রাণী ওরিও ক্লিভেজ গেল। এরপরে যে কথাটা বলবা এটা হচ্ছে ধরো রক্ত সংবহন নিয়ে, রক্ত সংবহন বা সংবহন নিয়ে যে কথা আছে, যে 5 নম্বর যে পার্টটার মধ্যে সংবহন নিয়ে কথা বলে। তাহলে আর্থ্রোপোডার ক্ষেত্রে অবশ্যই তোমরা জানো আর্থ্রোপোডা করে এসব প্রাণীর রক্ত সংবহন মুক্ত রক্ত সংবহন, এতটুকু পর্যন্ত সবগুলার সিকোয়েন্স মোটামুটি সেম থাকবে। পরের পর্বটা যে আলোচনা করব তখনও কিন্তু মোটামুটি সেম থাকবে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা মুখস্থ বলতে চাই, ধরো আমিও তোমাদের পড়ানোর সাথে ধরো জিনিসটাকে শিখতে পেরেছি, মনে করো যে আমরা এখন মুখস্থ বলতে চাচ্ছি, এটা আমরা জানি না। প্রথম অবস্থায় তুমি যখন আর্থ্রোপোডা যাবা, আর্থ্রোপোডা পর্বে বৈশিষ্ট্য নিচে মানে উল্লেখ করা হলো লিখে সর্বপ্রথম উল্লেখটা করবা হচ্ছে প্রতিসাম্যতা কী, প্রতিসাম্যতার মধ্যে পড়ছো আর্থ্রোপোডা কী, তারপরে লিখবা হচ্ছে সিলুম কী, মানে সিলুম মানে আর্থ্রোপোডার সিলুমেট মানে সিলুমটা কী ধরনের। তারপরে 3 নম্বর বৈশিষ্ট্যটা লিখবা হচ্ছে যে আর্থ্রোপোডাটা কোন গঠন মাত্রার, মানে এটা কি অঙ্গতন্ত্র নাকি কোষ মাত্রা নাকি কীরকম, এটা লিখার পরে এরপরে আর্থ্রোপোডার ক্লিভেজটা কী ধরনের এটা লিখবা। তারপরে তার সংবহন কী ধরনের, তার সংবহন হচ্ছে মুক্ত ধরনের, প্রতিসাম্যতা হচ্ছে দ্বিপার্শ্বীয়, সিলুম হচ্ছে ইউসিলুমেট, আর এটার যে মানে এটা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার, আর একদম লাস্ট হচ্ছে ক্লিভেজটা হচ্ছে তার ওরিও ক্লিভেজ। এই 5টা বৈশিষ্ট্য এখন যখন আমি আবার মলাস্কা ক্ষেত্রে যাবো দেখবো যে 5টা বৈশিষ্ট্য বা এগুলো আবার ফিরে আসবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আর্থ্রোপোডার ক্ষেত্রে এই 5টা পরে, তো আরও যদি এরপরে যে যতটা পারো লিখবা, যে 5টা পরে আরও এটা দৈহিক যে কাঠামোটা আছে এটা আলোকে আর্থ্রোপোডাটা বললে তুমি কল্পনা করবা হচ্ছে এই ঘাসফড়িংটাকে কল্পনা করে আরও কিছু মানে গঠন যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো লিখবা। যেমন তোমাকে যদি এখন আর্থ্রোপোডার 6 নম্বর বৈশিষ্ট্যটা, মানে আমি অনেকগুলো বৈশিষ্ট্য বলবো, এগুলো একটু লিখবা, বইয়ের মধ্যেও আছে, একটু এই সিকোয়েন্সটা মনে রাখলে দেখবা যে তোমার মুখস্থ করতে সোজা হয়ে যাবে। যেমন তুমি 6 নম্বর বৈশিষ্ট্যটা যদি লিখো, তার ক্ষেত্রে ধরো 1 জোড়া বা 2 জোড়া কী থাকে, অ্যান্টেনা থাকে, 1 জোড়া বা 2 জোড়া অ্যান্টেনা থাকে, আর হচ্ছে পুঞ্জাক্ষী থাকে 1 জোড়া, এবং এই যে অর্থাৎ যে ঘাসফড়িংটা যেটা থাকবে বা যেটা আর্থ্রোপোডা পড়বে তাদের এই দিকে যে অ্যান্টেনাগুলো থাকবে 1 জোড়া, অথবা তাদের ক্ষেত্রে 2 জোড়া থাকতে পারে, 2 জোড়া বা 1 জোড়া থাকবে। এবার পুঞ্জাক্ষী কি তাদের যে এই দিকে যে চোখ জাতীয় যেটা থাকে সেটা হচ্ছে যে তাদের পুঞ্জাক্ষী থাকে কয় জোড়া, 1 জোড়া থাকে। এরপরে যে তুমি যদি আরেকটা বৈশিষ্ট্য লিখতে চাও যে আর্থ্রোপোডার যে প্রাণীগুলা এগুলা কিন্তু পার্ট বাই পার্ট থাকে, মানে অর্থাৎ এদের খণ্ডায়ন থাকে, এই খণ্ডায়ন মানে এরা এই একটা পার্টের সাথে আরেকটা পার্ট সন্ধি আকারে মানে যুক্ত থাকে। এই কারণে আর্থ্রোপোডার প্রাণীগুলোর যে উপাঙ্গগুলো সন্ধির মাধ্যমে যুক্ত থাকে, এই কারণে এগুলার কিন্তু আরেকটা অপর নামে কিন্তু তাদেরকে কিন্তু প্রকাশ করা যায়। তখন তুমি লিখলে যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলো সন্ধিবোধী প্রাণী হিসাবে কি পরিচিত, অর্থাৎ এসব প্রাণী সন্ধিবোধী প্রাণী হিসেবে পরিচিত, অর্থাৎ তাদেরকে সন্ধিপতি প্রাণী। এখন এটা কিন্তু উদ্দীপকে থাকতেই পারে, উদ্দীপকে সন্ধিপতি প্রাণী যদি বলে কোনো কারণে তাহলে তুমি বুঝে নিবে এটা কোন প্রাণী, এটা হচ্ছে আর্থ্রোপোডা প্রাণী, অর্থাৎ সন্ধিপতি আর্থ্রোপোডার একটা অপর নাম। এরপরে যেমন আর্থ্রোপোডার ক্ষেত্রে তুমি এই আর্থ্রোপোডার যে বহিঃকঙ্কালটা থাকে, উপরে যে কঙ্কালটা থাকে সেটা হচ্ছে কাইটিন নির্মিত এবং নিয়মিত মুচিত হয়, অর্থাৎ বহিঃকঙ্কাল কি নির্মিত, কাইটিন নির্মিত, এবং নিয়মিত কি থাকে, মুচিত থাকে। ওকে, তারপরে আরও বৈশিষ্ট্য যদি লিখতে চাও আরও বৈশিষ্ট্য আছে, যেমন তুমি লিখবা যে 9 নম্বর তাদের যে রেচন অঙ্গটা, তাদের প্রধান রেচন
প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা অঙ্গ, মালপিজিয়ান নালিকা। শেষ, এতটুকু লিখলে এনাফ। আমি তো সংক্ষিপ্ত করে লিখছি, তুমি লেখার সময় দেখো যে খাতার ভিতরে আরও বেশি হয়ে যাবে। তাইলে যে বৈশিষ্ট্য, যে কোনো একটা বৈশিষ্ট্য যখন তোমাকে বলবে তখন এই সিকোয়েন্স অনুসারে, এখন আমি আরও বৈশিষ্ট্যগুলো গেলে দেখবে যে আরও ক্লিয়ারলি বুঝে যাবা। আমি তোমাকে বলি, এখন ধরো তোমাকে আর্থ্রোপোডার একটা উপরে একটা উদ্দীপক দেওয়া আছে, তুমি উদ্দীপকের আলোকে বুঝতে পারছো সেটা আর্থ্রোপোডা, তখন তোমার আনসারটা কীরকম হবে? উপরের উদ্দীপকের মধ্যে যে প্রাণীটির কথা বলা হয়েছে সেই প্রাণীটি হচ্ছে আর্থ্রোপোডা পরের প্রাণী, নিচে এদের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। তখন তুমি সিকোয়েন্সটা কীভাবে রাখবা? 1 নম্বর বৈশিষ্ট্যটা তুমি আর্থ্রোপোডার প্রতিসাম্যতাটা লিখবা। কী প্রতিসাম্য সেটা একটু জেনে, মানে আমি তো বললামই এটা রাখবা, কিন্তু সিকোয়েন্সটা মনে রাখাটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। তুমি প্রতিসাম্যতা লিখবা, তারপর 2 নম্বর যে বৈশিষ্ট্য লিখবা তার সিলুম কী, তার কী ধরনের সিলুম থাকে এটা লিখবা। তারপর 3 নাম্বারটা যেটা লিখবা তার গঠন মাত্রাটা কীরকম, শুধু কি শুধু কি কোষ নাকি কোষ অঙ্গ, কোষ টিস্যু নাকি টিস্যু অঙ্গ নাকি অঙ্গতন্ত্র, এটা লিখবা। তারপর 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা লিখবা সেটার হচ্ছে যে ক্লিভেজ নিয়ে, এটা ক্লিভেজ কী ধরনের। এরপরে 4 নাম্বারের পরে 5 নাম্বার যেটা লিখবা এটার একটা অপর নাম, মানে এটা অপর কোনো নামে পরিচিত কিনা। যেমন পরিফেরা যদি বলি এটা হচ্ছে ছিদ্রাল প্রাণী নামে পরিচিত। এরপর তোমাকে যদি একাই নর্মাটা বলা হয় সেটা হচ্ছে কন্টকটকময় প্রাণী নামে পরিচিত। প্রত্যেকটারই কিন্তু একটা আলাদা আলাদা নাম আছে। যেমন মলাস্কা বললে কম্বুজ প্রাণী, তাহলে প্রত্যেকটা আলাদা। এটা দেখবা 5 নাম্বারে এটার অপর নাম কি, এই নামটা লেখার পরে তার সংবহন নিয়ে কথা বলবা। অর্থাৎ যেমন এই আর্থ্রোপোডার ক্ষেত্রে হচ্ছে মুক্ত সংবহন হয়ে গেছে কিন্তু 6টা। এরপর তার গঠন নিয়ে কিছু কথা বললা, গঠন মাত্রার ক্ষেত্রে তার কী কী আছে। যেমন তুমি যখন আর্থ্রোপোডা প্রাণী চিন্তা করবা তখন কিন্তু তুমি ঘাসফড়িংয়ের কথাটা চিন্তা করো। তখন ঘাসফড়িং চিন্তা করলে 1 জোড়া অথবা 2 জোড়া তার কী থাকে, অ্যান্টেনা, আর 1 জোড়া পুঞ্জা কী থাকে। তারপরে তুমি লিখবা যে তাদের রেচনাঙ্গ কী, রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। এরপরে আরেকটা জিনিস আছে, তাদের যে উপরের যেই ইয়াটা আছে বহিঃকঙ্কালটা আছে, সেই উপরের দিকে যে বহিঃকঙ্কালটা, সেই কঙ্কালটা হচ্ছে কাইটিন নির্মিত এবং এটা নিয়মিত মুচিত হয় মানে হচ্ছে এটা আবার এটা সরে যায় উপরে দিয়ে, আবার নতুন করে আবার একটা আবরণ তৈরি হয়, মানে কাইটিন নির্মিত, আবার ওই বহিঃকঙ্কালটা তৈরি হয়, আবার কিছুদিন পরে চলে যায়, আবার এটা বহিঃকঙ্কাল, এটা নিয়মিত মুচিত হয়। এই হচ্ছে তার 9টা বৈশিষ্ট্য। আশা করি একদম টোটালি মনে থাকবে। প্রথম লিখবা হচ্ছে প্রতিসাম্যতা, সিলুম, তারপরে লিখবা হচ্ছে তার গঠনমাত্রা, তারপরে লিখবা ক্লিভেজ, তারপর তার একটা অপর নাম, এরপরে কিছু গঠনের বৈশিষ্ট্য লিখে দিবা। মানে গঠনটা হচ্ছে ওই যে কোনো একটা প্রাণীকে কল্পনা করে যে যে বৈশিষ্ট্যগুলো তোমার মনে আসে সেগুলো লিখে দিবা। এখন আমরা চলে যাই মলাস্কাতে। তাহলে 2 নম্বর পার্টে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আর্থ্রোপোডা। 1 নম্বরে যেহেতু আলোচনা করছি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আর্থ্রোপোডা, 2 নম্বরে হচ্ছে মলাস্কা। মলাস্কাটা মোটামুটি ভালোই আসে মলাস্কা থেকে। আচ্ছা, এখন তোমরা নিজে বলবা যে মলাস্কা বললে এখন তুমি কি করবা, মানে বৈশিষ্ট্যগুলো লেখার সময় আমি কিন্তু তোমাকে সিকোয়েন্স শিখিয়ে দিছি। মলাস্কা লেখার সময় তুমি প্রথমটাই 1 নম্বর বৈশিষ্ট্য লিখবা, মলাস্কার প্রতিসাম্যতা নিয়ে কথা বলবা। অর্থাৎ 1 নম্বর লিখবা হচ্ছে প্রতিসাম্যতা। এই মলাস্কার প্রতিসাম্যতাও কিন্তু হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু মানে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এটার ক্ষেত্রে হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দ্বিপার্শ্বীয়। গ্যাস্ট্রোপোডা ব্যতীত, এটা একটু লিখে দিবা তাহলে গ্যাস্ট্রোপোডা। তারপর 2 নম্বর তুমি কী লিখবা বলো? প্রথমটা লিখলাম মানে প্রতিসাম্যতা, তখন 2 নম্বর ওই যে প্রাণীটার কথা শিখছো সিলুম নিয়ে কথা, মানে 2 নম্বর বৈশিষ্ট্যটা সিলুম, মানে সিলুম কী, সিলুম এটা। কারণ প্রতিসাম্যতা এবং সিলুম তো আমি প্রথম 1 নম্বর 2 নম্বর লেকচারে অনেক ভালোভাবে পড়াইছি এবং কাদের ক্ষেত্রে কোন প্রতিসাম্য সেটাও বুঝাইছি। তাহলে সিলুমের ক্ষেত্রে এটা অবশ্যই কি, এটা নেমাটোডার পরে না, তাহলে নেমাটোডার পরে যদি হয় সেটা অবশ্যই মানে ইউসিলুমেট হবে। তাহলে এটাও কিন্তু ইউসিলুমেট প্রাণী, অর্থাৎ এসব প্রাণীর ক্ষেত্রে এসব প্রাণী ইউসিলুমেট ইউসিলুমেট অর্থাৎ প্রকৃত সিলুম থাকে। তারপরের কথাটা কি লিখবা হচ্ছে এটার ক্ষেত্রে ক্লিভেজটা নাই, মানে এই পর্বের ক্ষেত্রে মানে 4 নম্বর দাবটা হওয়ার কথা ছিল ক্লিভেজ, এটার ক্ষেত্রে ক্লিভেজ নাই বিদায়। এরপরে তুমি ওইটার ক্ষেত্রে মানে 3 নম্বর দাবটার পরের দাবটা কী ছিল, সংগঠন নিয়ে, সংগঠন কর্মযাত্রা। তখন আর্থ্রোপোডার ক্ষেত্রে অঙ্গতন্ত্র ছিল, এটার ক্ষেত্রে অঙ্গতন্ত্র হবে, কারণ আমরা জানছিলাম যে শুধু পরিফেরার ক্ষেত্রে পরিফেরা শুধু কোষ, নিডারিয়ার ক্ষেত্রে কোষ আর একটা কথা আসবে টিস্যু, আর প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে আসবে হচ্ছে কোষ মানে টিস্যুর পরে কি অঙ্গ, টিস্যু অঙ্গ, আর বাকি যা আছে সবগুলো হবে অঙ্গতন্ত্র। তাহলে এটা কি প্লাটিহেলমিনথেসের পরে, তাহলে এটা হবে অঙ্গতন্ত্র মাত্রা। তাহলে
3 নাম্বার কথাটা তুমি লিখবা হচ্ছে গঠন মানে সংগঠন কর্মযাত্রা নিয়ে। সংগঠন কর্মযাত্রা, কর্মযাত্রা কি এটা লিখবা। তারপর 4 নাম্বার যে ধাপটা লিখবা অবশ্যই যে বললাম যে এটার 4 নাম্বার যে পার্টটা লিখবা সেটা হচ্ছে যে তার সংবহন নিয়ে কথা বলবা একটু, যে এটা সংবহন কী ধরনের। এটা সংবহন হচ্ছে ওইটা ক্ষেত্রে আমরা যখন পড়ছিলাম আর্তপোড়া তখন ছিল হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র থাকে, কিন্তু এটার ক্ষেত্রে থাকে মুক্তও না আবার বদ্ধও না, এটা হচ্ছে থাকে মিডল পয়েন্টে অর্থাৎ অর্ধ সংবহন তন্ত্র। তাহলে এই জায়গার মধ্যে 5 নাম্বার ধাপটা লিখবা হচ্ছে সংবহন নিয়ে, সংবহন তন্ত্র। এই সংবহন তন্ত্র হচ্ছে অর্ধমুক্ত সংবহন তন্ত্র উপস্থিত। আচ্ছা, এরপরের কথাটা আমি বলছিলাম যে তার ক্ষেত্রে তার যেই অপর নাম মানে ভিন্ন কোনো নাম আছে কিনা, মানে তাকে অপর কোনো নামে পরিচিত করা যায় কিনা, এটা এরপরের ধাপে লিখবা। অর্থাৎ তাহলে 5 নম্বর বৈশিষ্ট্য হবে যে এসব মানে মলাস্কা পর্বের প্রাণীদের, মলাস্কা পর্বের প্রাণী কম্বুজ প্রাণী নামে পরিচিত। শেষ। এটা লেখার পরে মোটামুটি তাদের যে আমাদের যে সিকোয়েন্সটা সেটা মোটামুটি শেষ হয়ে গেছে। এরপরে যদি তুমি আরও লিখতে চাও, মানে লিখতে চাও বলতে এরপরে এটা দৈহিক যে কাঠামোটা আছে মানে বাহ্যিক যে কাঠামোটা দেখতে যেরকম দেখা যায় এরপরে বৈশিষ্ট্য থেকে ওইগুলো লিখবা। তখন ওই ক্ষেত্রে যেমন একটা আছে তোমার যেমন মানে এটার হচ্ছে 6 নাম্বার তুমি লিখো এতটুকু পর্যন্ত একটা পার্ট গেছে। কি পার্ট? যে এটার সবগুলোর সিকোয়েন্সে একই থাকে, সবগুলা বৈশিষ্ট্য মানে যে কোনো ধরনের পর্বের বৈশিষ্ট্য লিখতে গেলে এই সিকোয়েন্সটাকে লেখার চেষ্টা করবা। যদি না থাকে ধরো এটার ক্ষেত্রে যেমন ক্লিভেজ নাই, যার কারণে এটার ক্লিভেজ আমি লিখি নাই, যেটা না থাকবে এটা অনুপস্থিত, এটা লিখবা না, কিন্তু সিকোয়েন্সটাকে এইভাবে লেখার চেষ্টা করবা। এরপরে তুমি যখন লিখবা 6 নম্বরে তখন এটার ক্ষেত্রে যেমন দেহটা কী থাকে নরম এবং এটা কি অখণ্ডায়িত, মানে যেমন তুমি আর্তপোড়ার ক্ষেত্রে খণ্ড খণ্ড বিভক্ত করা গেছে, যেমন তোমার এটা উদরে বিভক্ত করা হয়েছে, একটার সাথে একটা সন্ধিপতি পানি ছিল মানে একটার সাথে একটা খণ্ডায়ন ছিল, কিন্তু এটা কোনো খণ্ড মানে এটা কোনো খণ্ড নাই, যার কারণে এরা ছিল হচ্ছে যেমন হচ্ছে দেহ হচ্ছে নরম মাংসল এবং অখণ্ডায়িত। তুমি 6 নম্বর বৈশিষ্ট্যটা এটার বাহ্যিক যেই বৈশিষ্ট্য লিখতে পারো, দেহ হচ্ছে নরম একদম নরম জাতীয়, যেমন মলাস্কা পর্বের পানিটার উপরে যে ইয়াটা থাকে এটার নিচের দিকে যে ইয়াটা থাকে খুবই নরম থাকে, দেহ নরম কি থাকে মাংসল ও খণ্ডায়িত। এটা গেল তার একটা বৈশিষ্ট্য। এরপরে যে আরেকটা বৈশিষ্ট্য লিখতে চাও যেমন তাদের হচ্ছে বাহিরে যে মানে আবরণটা এটা ম্যান্টল নামক একটা পাতলা আবরণে আবৃত থাকে। অর্থাৎ যে 7 নম্বর বৈশিষ্ট্য লিখবে হচ্ছে ম্যান্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত থাকে। হয়ে গেল 7টা বৈশিষ্ট্য। এরপরে যদি আরও বৈশিষ্ট্য লিখতে চাও যে তাদের যে পৌষ্টিক নালীটা আছে, পৌষ্টিক নালী কোনটা, তাদের যে খাদ্যটাকে পরিপাকে যেই মানে যে তন্ত্রটা সাহায্য করবে সেটাই, যেমন আমাদের ক্ষেত্রে মুখ থেকে শুরু হয়ে এইভাবে গিয়ে একদম আমাদের যে অন্ত্রতন্ত্র এগুলো দিয়ে একদম মানে পাকস্থলী থেকে এটা হচ্ছে আমাদের পুষ্টিক তন্ত্র। তাদের ক্ষেত্রে যে পুষ্টিক নালীটা আছে সেই পুষ্টিক নালীটা হচ্ছে পেঁচানো এবং আকৃতিটা অনেকটা ইউ আকৃতির হয়। তখন তুমি 8 নম্বর বৈশিষ্ট্যটা লিখলে যে পুষ্টিক নালী হচ্ছে পেঁচানো, পুষ্টিক নালী পেঁচানো ইউ আকৃতির মতো। তাহলে মোটামুটি কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে। তারপরে যদি আর একটা লিখো যে তাদের মুখ বিবরে যে একদম মুখের যে বিবরটা এটার মধ্যে একটা কাইটিন নির্মিত রীতিজিহ্বা থাকে। অর্থাৎ 8 নম্বর এটা ছিল 8 নম্বর। এখন 9 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে তুমি লিখবা হচ্ছে যে মুখ কাইটিন নির্মিত রীতিজিহ্বা। এই হচ্ছে তাদের যে মোটামুটি বৈশিষ্ট্যগুলো। এখন যদি আমরা একদম শুরু থেকে আসি, ধরো যে কোনো একটা পর্বের প্রাণী, আমি কিন্তু মূলত এই বৈশিষ্ট্যগুলো যা লিখছি সবই তো বই আছে না, আমি তোমাকে এইগুলা মানে যতটুকু সম্ভব লিখে এরা বোঝানোর চেষ্টা করতেছি যে তুমি বৈশিষ্ট্যগুলো এইভাবে লিখবা, কিন্তু এরকম না যে আমার এই বৈশিষ্ট্য সিকোয়েন্সটাকে ফলো করবা, এগুলো সবই বইয়ে আছে, বইয়ের মধ্যে উলটপালট করে আছে, কিন্তু তুমি বইটার যেই তত্ত্বগুলো কোনটার পরে কোন বৈশিষ্ট্যটার পরে কোন বৈশিষ্ট্যটা দিবে
সেইটাকে তুমি মাথায় সেট করবা, বাট মুখস্থটা করবা বই থেকেই কিন্তু। এখন যেমন আমি তোমাকে যদি আবার প্রথম থেকে একটা আলোচনা করি যে তোমার যে কোনো একটা পর্ব বলো, যেমন আমি যদি আত্মপোড়া থেকে আবার আসি, আত্মপোড়া বললে তখন তোমার যে এটা হচ্ছে আত্মপোড়া প্রাণী, প্রথমটা তুমি লিখবা এটা কী ধরনের প্রতিসাম্য, 2 নাম্বার লিখবা এটার সিলুম কী ধরনের সিলুমেট, মানে এটা কি অ্যাসিলুমেট নাকি সিরুসিলুমেট নাকি ইউসিলুমেট, এটা লিখবা। তারপর 3 নাম্বার লিখবা এটার যে সংগঠন কর্মযাত্রা এটা কোন ধরনের সংগঠন কর্মযাত্রা, এরপরে লিখবা ক্লিভেজ, তারপর সংবহন সম্পর্কে কিছু লিখবা, 5টা কিন্তু হয়ে গেছে। এরপরে লিখবা এটা কোনো একটা অপর নাম আছে কিনা, 6টা বৈশিষ্ট্য হয়ে গেছে। এরপরে 3-4টা তুমি এটার বাহ্যিক যেই বৈশিষ্ট্যটা আছে মানে গঠনের মধ্যে কয়টা অ্যান্টেনা থাকে, কয়টা পুঞ্জাক্ষী থাকে, তারপর এটার রেচনতন্ত্রটা কী, যেমন হচ্ছে যে মালপিজিয়ার নালিকা, এটা লিখবা। এভাবে তোমার মোটামুটি 9-10টা হয়ে যাবে। কিন্তু সিকোয়েন্সটা প্রথম হচ্ছে প্রতিসাম্যতা, সিলুম, তারপর হচ্ছে সংগঠন কর্মযাত্রা, তারপর হচ্ছে ক্লিভেজ, তারপর হচ্ছে তার যে সংবহনটা কি মুক্ত নাকি অর্ধমুক্ত নাকি বদ্ধ, এই জিনিসটা, তারপরে যেটার অপর নাম শেষ। এবার মলাস্কাতে যাও, মলাস্কাতে আবার তুমি প্রতিসাম্যতা গেলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, অধিকাংশ ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, শুধু গ্যাস্ট্রোপোডা ব্যতীত। সিলুমেট এটা হচ্ছে ইউসিলুমেট, অর্থাৎ প্রকৃত সিলুম থাকে, এবং ক্লিভেজ এটার ক্ষেত্রে নাই, যার কারণে এটা লিখি নাই। তারপর হচ্ছে ক্লিভেজের পরে এটা সংগঠন কর্মযাত্রা, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। তারপর তুমি লিখবে এটা অপর নাম, এটা সংবহন কি, সংবহন হচ্ছে অর্ধমুক্ত রক্ত সংবহন থাকে। তারপরে কি একদম লাস্ট দিকে এটা হচ্ছে আরেকটা অপর নাম আছে, এটা হচ্ছে কম্বুজ প্রাণী। এরপরে যাগুলো লিখবে এগুলো দৈহিক কাঠামোটা লিখবে। তা দৈহিক কাঠামোর ক্ষেত্রে কি এটা হচ্ছে দেহ মাংসল, নরম এবং খণ্ডায় মানে খণ্ড খণ্ড আকারে বিভক্ত করা যায় না, অর্থাৎ অখণ্ডায়িত। এরপর অখণ্ডায়িত লিখার পরে এরপর লিখবা যে এটার যে মুখ বিবরটা আছে, এই মুখ বিবরের মধ্যে দেখবে যে একটা চিত্রটার মধ্যে দেখলে দেখবা যে এইভাবে এটার যে চিত্রটা আছে এইভাবে একটা রেতিজি হবার মতো একটা এইভাবে একটা ইয়া থাকে, এটা হচ্ছে রেতিজি হবার রিডুলা, অর্থাৎ হচ্ছে মুখ বিবরে একটা রেতিজি হবা থাকে, অর্থাৎ এটা কাইটিন নির্মিত। এরপরে যদি আরেকটা বলো যে এদের একদম হচ্ছে যে মোটামুটি এগুলো লিখলে আর হচ্ছে পুষ্টিক নালী পেঁচানো এবং হচ্ছে ইউ আকৃতির হয়ে থাকে, পুষ্টিক নালীটা পেঁচানো ইউ আকৃতি। এই যে লাস্টের যে 3-4টা কথা বলছি এগুলা তুমি একটু দেখে রাখতে হবে, বিভিন্ন ধরনের বিভিন্ন পর্বের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আসবে। কিন্তু প্রথম যে 6টা বা 5টা বলছি এগুলো মোটামুটি সিকোয়েন্সটা সবগুলোর ক্ষেত্রে সেম। তাহলে আশা রাখছি যে অত্যন্ত পক্ষ আর্থ্রোপোডা আর মলাস্কা যদি তোমার পরীক্ষার ভিতরে আসে, বৈশিষ্ট্য লিখতে আর কোনো সমস্যা হবে না আশা রাখছি, কারণ একদম মুখস্থ হয়ে গেছে আমার সাথে, মোটামুটি মুখস্থ হয়ে গেছে। এখন তুমি আমার লেকচারটা দেখার পরে নিজে নিজে এই পুরো সবগুলো বৈশিষ্ট্য আবার খাতার মধ্যে লেখার ট্রাই করবা মুখস্থ, কারণ তোমার এখন কিন্তু মুখস্থ হয়ে গেছে মোটামুটি। যে আজকের আমি এতটুকুই মোটামুটি থাকবে, আমি লাস্ট মুহূর্তে একটু আবার রিভিউ করে দিচ্ছি যে আমাদের প্রথম লেকচারটা এবং দ্বিতীয় লেকচারটা আমাদের গেছে হচ্ছে বৃত্তির উপর, প্রথম ধাপ। এই অধ্যায়কে আমি 3টা ভাগে ভাগ করছি, বৃত্তি, নন কটাটা, কটাটা। প্রথম 2টা লেকচারে বৃত্তি শেষ। আজকের প্রথম লেকচারের পার্টের মধ্যে আমরা যে 5টাকে লিস্ট করছি, যে এই 5টা পর্ব মলাস্কা, আর্থ্রোপোডা, পরিফেরা, একাইনোডার্মাটা, নেমাটোডা, এর মধ্যে 2টা শেষ, অর্থাৎ মলাস্কা শেষ আর আর্থ্রোপোডা শেষ। কীভাবে শেষ করতে হবে এবং প্রথম এই আজকের লেকচারের ভিতরে প্রথম যে পড়াটা পড়াইছি সেটা হচ্ছে যে নন কটাটা পর্বগুলোকে পর্যায়ক্রমে লিখো এবং একটা করে উদাহরণ শিখলাম। শিখার পরে এরপর আমরা শিখলাম হচ্ছে আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলো, জাস্ট এটা শিখার অর্থাৎ হচ্ছে আমরা সিকোয়েন্সটা শিখছি কোনটার পরে কোনটা লিখব। তারপর শিখছি হচ্ছে মলাস্কা, মলাস্কাটা শেখার পরে এটা ওইটার সাথে মিলিয়ে তারপর এটাও আমরা শিখে ফেলছি। তাহলে আজকের এই পার্ট নাম্বারটা কিন্তু 1, আরেকটা লেকচার হবে পার্ট 2। ওই পার্ট 2-র মাধ্যমে আমরা বাকি 3টা বৈশিষ্ট্য শেষ করে ফেলবো। শেষ করলে পার্ট 1 এবং পার্ট 2-র মাধ্যমে আমাদের মোটামুটি নন কটাটা শেষ। তাইলে আমরা এই আজকে শিখা হলো যে একটা নন কটাটা পর্বগুলোকে পর্যায়ক্রমে লিখো একটি করে উদাহরণ সহ। 2 নাম্বার যে আমাদের সিকিউরটা শিখছি, 2 নম্বর সিকিউর হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখো। 3 নম্বর যে সিকিউরটা শিখছি মলাস্কা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখো। আশা রাখছি আজকের ক্লাসটা মোটামুটি সবাই বুঝতে পারছো এবং মোটামুটি মুখস্থ হয়েছে। আমাদের বৈশিষ্ট্য লিখছি, এখন দেখবো বইয়ে দেখলে বইয়ের মধ্যে অনেক কথা লিখা আছে, কিন্তু সব বৈশিষ্ট্য আমি এই জায়গার মধ্যে উল্লেখ করিনি। যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছি ওইগুলোকে একটু একটা সিকোয়েন্স আকারে হাতার মধ্যে লিখে নিবা, অথবা বইয়ের কোনো একটা জায়গার মধ্যে লিখে এইভাবে বারবার যে কোনো পরীক্ষা আসবে এইভাবে লিখবা। মোটামুটি তুমি 4-এর 4 পাবা, এটা যদি মানে গুড়ার গতে আসে, আর গরুর গতে আসলে 3-এর 3 পাবে, এর বাইরে আর কিছুই লিখতে হবে না। ওকে, আজকে এতটুকুই থাকুক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।